রাজ্যের সরকার করবে। আমি টিভিতে দেখছিলাম, উত্তরবঙ্গে ছিলাম, কার্শিয়াঙ্গে পাহাড়ে, এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। সবাই ভালো থাকবেন। প্রচন্ড ঘরবাক্ত পরিবেশ। দীর্ঘদিন পর আমি বলতে পারি যে আত্মার তৃপ্তি, যেখানে আইনের শাসনের কথা আজ আমরা শুনলাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঙ্কার দিলেন ফলতা থেকে, আর যেখানে আমাদের চোখ পচে গেছিল রাষ্ট্রবিরোধী কার্যকলাপ দেখে, দাঙ্গা দেখে। দেশে দেখতাম যে রাজ্যের জিনিসপত্র ভাঙা হচ্ছে, রেলওয়ে ট্র্যাক উপরে ফেলা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, মারদাঙ্গা চলছে, ভাঙচুর চলছে, এমনকি শেষ পর্যন্ত জল তো মাথার উপর দিয়ে বেরিয়ে গেছিল যখন বিচারপতিদেরকে আটক করা হয়েছিল এসআইআর এর টাইমে। ভীষণ রাগ উঠতো, মানে বলতে পারেন রক্ত আগুনের মতো জ্বলতো, তাও কিছু করতে পারতাম না, কারণ হাতে ক্ষমতা ছিল না। আজ আপনারা ভোটের মাধ্যমে যে সরকারকে নির্বাচিত করেছেন, সেই সরকার আপনাদের মনের মতো কথা বললেন যে এই যে লেডি গ্যাংস্টারের উৎপত্তি হয়েছিল হঠাৎ করে জাহাঙ্গীরের জায়গায়, ওনার স্ত্রী রোজিনা যিনি অ্যাক্টিভ হয়ে গিয়ে একদম বিরাট গ্যাংস্টার হয়ে উঠেছিলেন এবং বিভিন্ন মহিলাদেরকে সামনে এনে দেখিয়েছিলেন যে আমি বিরাট বিক্ষোভ করছি, একদম সব ভেঙে চুড়ে মানে মার দাঙ্গা করে ইট ছুড়বো, পাথর ছুড়বো, সিআরপিএফ কে মারবো, আর সরকার নাকি কিছুই করবে না, কারণ তিনি কিছুক্ষণের জন্য ভুলে গেছিলেন। তার মনে হয়েছিল হয়তো মমতা ব্যানার্জিরই সরকার রয়েছে। কিন্তু একই ফলতাতে নামতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক এমন কথা বললেন যেটা নিজের মধ্যেই অবাক করা ছিল। সেটা হচ্ছে জনসভার মধ্যে ওপেন এসপি কে নির্দেশ দেওয়া, মানে মুখ্যমন্ত্রী ওপেন নির্দেশ দিচ্ছেন। তিনি নিজে বলছেন যে আমি পুলিশ মন্ত্রী হয়ে এসপি কে নির্দেশ দিচ্ছি যে যাদেরকে ক্যামেরাতে দেখা গেছে তাদের একটাও যেন বাইরে না থাকে। এটা মারাত্মক ব্যাপার। এবং এই অর্ডারের পর, এই নির্দেশের পর এসপি যে কিভাবে কাজ করবে তা অটোমেটিক্যালি আপনারা দেখতে পাবেন। বলতে পারেন যে জেল ছোট হয়ে যাবে, কারণ প্রত্যেককে যাদেরকে আইডেন্টিফাই করা হবে, ইতিমধ্যে নাকি 8 জন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। খবরটি করতে করতে আরো বেশ কয়েকজন অ্যারেস্ট হয়ে যাবে। তো অ্যারেস্ট তো হবেই, তার পাশাপাশি যেটা বলা হলো সেটা হচ্ছে বিএনএস এর দেশ বিরোধী কার্যকলাপ করার ধারা দিতে হবে, মানে দেশদ্রোহী, রাষ্ট্র বিরোধী কার্যকলাপ। এই যে ভয়ঙ্কর ধারা, কারণ বিএনএসএস, বিএসএ, এই যে নতুন আইন কানুন আনা হয়েছিল, এটাই ছিল লক্ষ্য যে আইনকে এতটা শক্ত করব, আইনকে এতটা পাওয়ার দেব যে যখন কেউ ক্রাইম করবে তার পানিশমেন্ট এত ভয়ঙ্কর হবে যে তার 7 পুরুষ পর্যন্ত মনে রাখবে। সেখানে বিএনএস এর এই রাষ্ট্রবিরোধী ধারা যদি লাগু হয়, তাহলে বলতে পারেন যে ছবি ফ্রেম বাড়িতে টাঙিয়ে মানে 7 পুরুষ দেখবে আর ভাববে যে আজীবনকাল কোনোদিন আমরা দেশের বিরুদ্ধে কোনো কাজ করব না, জমায়েত করে মারদাঙ্গার সৃষ্টি করব না, ইট ছুড়বো না, পাথর ছুড়বো না, মানে তারা অটোমেটিক্যালি সাইজ হয়ে যাবে। এখানেই থেমে যাননি মুখ্যমন্ত্রী তো আরো এটাও বলে ফেললেন যে যা সম্পত্তি রয়েছে সেটাকেও বাজেয়াপ্ত করে আমরা নিলাম করে দেব। মানে যারা রাজ্যটাকে অশান্ত করার চেষ্টা করলো, যারা সিআরপিএফ এর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, যারা পুলিশের ওপর আক্রমণ করার চেষ্টা করেছে, তাদেরকে নিঃস্ব করে ছেড়ে দেবো। মানে জেলে থেকেও শান্তিতে থাকবে না, কারণ তাদের সম্পত্তি এদিকে জেলের বাইরে নিলাম করা চলবে। তাহলে বলুন, পানিশমেন্ট যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে ফার্দার কি আর ক্রাইম হবে? এই অ্যাকশনই যদি কোনোদিন মমতা ব্যানার্জি নিতেন, তাহলে আজ মমতা ব্যানার্জির এই চুরমুর হওয়া অবস্থা আমরা দেখতাম না, আজ তৃণমূল কংগ্রেসের ধ্বংস হয়ে যাবার পরিস্থিতি আমরা দেখতাম না। দেখছি, কারণ একটা সময় এরকম ছিল যখন মারদাঙ্গা, ভাঙচুর, এমনকি ট্রেনে আগুন লাগিয়ে দিলেও মুখ্যমন্ত্রী বলতেন বিচ্ছিন্ন ঘটনা।
আর আজ দেখুন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে পানিশমেন্ট এমন দেব যে 7 পুরুষ মনে রাখবে যে এরকম ক্রাইম করার নেই, আর এটাই হওয়া উচিত। আর তারই মধ্যে খবর আসছে যে বাবারে ত্রাহি ত্রাহি, সেই কি ভয়ঙ্কর ক্রিমিনাল, সে কি তার রোয়াব ছিল উদয়ন গুহ, দিনহাটার নাকি বিরাট বড় বাপ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী, যিনি নাকি আবার উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী ছিলেন, ওনাকে অ্যারেস্ট করা হলো। উন্নয়নের কথা আর বললাম না, মন্ত্রীর কথাতে যাই, যিনি ভোট হতে দিতেন না, গ্রামবাসীকে বেরোতে দিতেন না, হুমকি দিতেন, থ্রেট করতেন, এমনকি বেশ কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন এই উদয়ন গুহ, ওনাকে এইবার কলকাতার ফুলবাগান এলাকা থেকে, ফুলবাগান থেকে অ্যারেস্ট করা হয়েছে। কলকাতার ফুলবাগানের বাড়িতে লুকিয়েছিলেন। কোচবিহারের পুলিশ এসে ওনাকে হির হির করে টানতে টানতে দিনহাটা নিয়ে যাচ্ছেন, কারণ এই হচ্ছে সেই ক্রিমিনাল যিনি কথায় কথায় থ্রেট করে থাকেন। এবং থ্রেট মানে সেই ভয়ঙ্কর পরিস্থিতি বলতে পারেন, কারণ এইবার যে কারণে এই উদয়ন গুহকে অ্যারেস্ট করা হয়েছে, উদয়ন গুহ নাম বলতেই আপনারা বুঝে গেছেন যে কতটা বড় ক্রিমিনাল এই ব্যক্তি। তো এই উদয়ন গুহ যেটা করেছিলেন সেটা হচ্ছে একজন সঙ্গীত শিল্পী যার নাম হচ্ছে মনীন্দ্রনাথ বর্মন। উনি যেহেতু প্রাক্তন সরকারের বিরুদ্ধে এবং প্রাক্তন সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন, আওয়াজ তুলেছিলেন, আর সঙ্গীত শিল্পী তো খুব স্বাভাবিক ব্যাপার যে তিনি গান গেয়েছিলেন, গান করেছিলেন, তো সেই কারণে উদয়ন গুহ এত বড় বাপ যে উনি থ্রেট করেছিলেন। থ্রেট আবার যে সে থ্রেট নয়, উনি হুমকি দিয়েছিলেন যে ওনাকে নাকি প্রাণে মেরে ফেলা হবে। অর্থাৎ প্রাক্তন সরকারের বিরুদ্ধে এবং তার দুর্নীতির বিরুদ্ধে গান গাওয়ার জন্য তাকে নাকি প্রাণে মেরে ফেলবে। কে মারবে? তো এই উদয়ন গুহ, যাকে কোচবিহার থেকে পুলিশ এসে কলকাতার ফুলবাগান থেকে হির হির করে টানতে টানতে দিনহাটা নিয়ে যাওয়া হচ্ছে। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে তাকে এবার কোমরে দড়িয়ে পড়িয়ে হাঁটানো হবে কিনা, কান ধরে উঠবস করানো হবে কিনা, কান ধরবে, বহুত কিছু চলছে। আর যেগুলো দেখে ভালো লাগছে, ভালো এ কারণেই লাগছে কারণ এটা যদি নর্মাল মানে হয় না ক্রিমিনালের সাথে করছে তাও একটা দরদ আসে, কিন্তু এরা এত বড় ক্রিমিনাল, এদেরকে ডিম মারা হচ্ছে আমাদের ভালো লাগছে, এদেরকে কোমরে দড়ি পরানো হচ্ছে আমাদের ভালো লাগছে। এরা যখন রাস্তায় দাঁড়িয়ে কান ধরে উঠবস করছে তো সাধারণ মানুষের আত্মায় তৃপ্তি পাচ্ছে, তাদের ভালো লাগছে। তো এই হচ্ছে সেই উদয়ন গুহ যিনি লুকিয়েছিলেন, ওনাকেও হির হির করে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। আমি যদি প্রাক্তন সরকারের কতগুলো মন্ত্রী অ্যারেস্ট হয়েছে তার তালিকা দিতে লাগি তো আমার হাতের আঙুল কম পড়ে যাবে, কারণ এতগুলি অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। তাহলে এইবার মনে হচ্ছে যে সত্যি আইনের শাসন এসেছে, শাসকের আইন আসেনি, আইনের শাসনই এসেছে। যারা দুর্নীতি করবে, যারা বাঁদরামি করবে, যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে, আর আমাদের আর দেখতে হবে না ট্রেনে আগুন লাগিয়ে দেবে, আমাদের আর দেখতে হবে না যে অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দিল, আমাদের আর দেখতে হবে না যে প্রাইভেট গাড়িকে ধরে ভেঙে দিল, কারণ সরকারের সিদ্ধান্ত একটাই, সেটা হচ্ছে পানিশমেন্ট হবে, আর সেটা অত্যন্ত ভয়ঙ্কর পানিশমেন্ট হবে। দেখুন পানিশমেন্ট যা চলছে, 1 মাস বয়স হয়েছে নতুন সরকারের, তার মধ্যে যা অ্যাকশন নিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ আপনারা যাকে ভোট দিয়ে সরকারের পাওয়ার দিয়েছেন সেই কিন্তু খুব ভালোই অ্যাকশন নিচ্ছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার পাশাপাশি এই তৃণমূল কংগ্রেসের ভাঙনের পেছনে কিছু কিছু মানুষ ভাবছেন যে খারাপ লাগছে, ভাই এটা ভাঙা কি ঠিক, এটা কি ভাঙা কি ভুল। ইনফ্যাক্ট আমি নিজেও এটাকে নিয়ে অ্যানালিসিস করছি যে তৃণমূল কংগ্রেসের ভাঙা, এই যে ভাঙন হচ্ছে, বিরোধী শূন্য হচ্ছে, এর পিছনের খেলাটা কি, কে খেলছে, কি বা প্ল্যান। তো প্ল্যান দেখতে গিয়ে আমি যা বুঝলাম তাতে আগামী 50 বছর পর্যন্ত এ রাজ্যে বিজেপি সরকারকে নড়াতে যাতে না পারে এমনই কূটনৈতিক রাজনীতি প্ল্যান করা হয়েছে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। যারই এত হাওয়া, যে হাওয়ার মধ্যে খবর ভেসে উঠছে, কখনো শুনতে পাচ্ছেন যে শতাব্দী রায় মন্ত্রিত্ব পেতে পারে, কখনো শুনতে পাচ্ছেন যে কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব পেতে পারে। মানে হাওয়াটাই এমন যে আমরা এখনো বুঝে উঠতে পারছি না যে নেগোসিয়েট হয়েছে তো কিভাবে হয়েছে, টাকায় কেনা হয়েছে নাকি মন্ত্রী পদ বিক্রি করা হয়েছে, কি হয়েছে কি হয়নি। দেখুন শতাব্দী রায়কে নিয়ে খবর রটছে, আমার কাছে কোনো কনফার্মেশন নেই যে উনি মন্ত্রী হতে চলেছেন কি হননি, মানে এটা রটানো খবর কিনা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো, আমার কাছে এমন কোনো ইনপুট নেই। কিন্তু আপাততর জন্য আমিও এটা খুঁজছি যে নেগোসিয়েটটা ঠিক কোথায় হচ্ছে, আর তারই মধ্যে খবর খুঁজতে খুঁজতে আমিও ঠিক সেই আবারও একই জায়গায় আটকাবো, সেটা হচ্ছে বিল পাস করানো। যে ডিলিমিটেশন বিল পাস করাতে চেয়েছিল সেন্ট্রাল, সেখানে আমরা দেখেছিলাম যে লোকসভায় 54টা এমপি আর রাজ্যসভায় 22টা এমপি কম পড়াতে বিল পাস করাতে পারেনি বিজেপি। আর এই বিল যদি পাস হয়ে যায় তাহলে আগামী 50 বছর পর্যন্ত বিজেপিকে কেউ টলাতে পারবে না, এমনই কূটনৈতিক প্ল্যান করা হয়েছে। এবার আপনারা বলবেন কিভাবে। দেখুন ডিলিমিটেশন বিলে দুটো ব্যাপার ছিল, একটা ছিল ওমেন রিজার্ভেশনটা রাখুন, ওটাকে সবাই সাপোর্টই করেছিল। ডিলিমিটেশনের জন্য ডিএমকের দিক থেকেও আপত্তি ছিল, তৃণমূল কংগ্রেসের দিক থেকেও আপত্তি ছিল, কংগ্রেসের দিক থেকেও আপত্তি ছিল। আপত্তি এটাতে ছিল না যে যে কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রকে রিড্র করা হবে, আরে ওটা তো সেন্সাস হলে এমনিতে ইমপ্লিমেন্ট হবে।
প্রবলেম এটা ছিল যে 543টা যে লোকসভা সিট রয়েছে সেটা বেড়ে 816টা হয়ে যাবে। ভালো করে আমি আপনাদেরকে ভেঙে দিই, 1952 যখন প্রথম লোকসভা হয় তখন সিট সংখ্যা ছিল 489, যেটা 1973 হতে হতে সিট সংখ্যা বেড়ে যায় লোকসভার, সেটা হয়ে যায় 543। এটা আর্টিকেলের 82 অনুযায়ী বলাই রয়েছে যে যখন জনসংখ্যা বৃদ্ধি হবে সেই অনুযায়ী সিট সংখ্যা বাড়তে থাকবে। কিন্তু 1973-এর পর এই পুরো প্রসেসটাকে স্টপ করে দেওয়া হয়, সিট সংখ্যা আর বাড়েনি, 543ই থেকে গেছে। এবার বিজেপির প্ল্যানিং হচ্ছে যে সেই সিট সংখ্যা বাড়াতে হবে। তার দুটো ফল হবে, এক হচ্ছে যে জনসংখ্যা বাড়ছে, তার মানে জনপ্রতিনিধি বাড়া দরকার, এর ফলে ডেভেলপমেন্টের কাজ আরো ভালোভাবে হবে। আর সেকেন্ড হচ্ছে যখন সিট সংখ্যা বৃদ্ধি হবে তখন অন্য কোনো দল আর ইলেকশন লড়তে পারবে না। কারণ এখানেও ফান্ড ম্যাটার করবে। এটা হচ্ছে ভয়ঙ্কর কথা, কারণ ফান্ড এই কারণেই ম্যাটার করবে, যখন 543টা সিট 816 করা হবে তখন আর্টিকেলের 81-এ অ্যামেন্ডমেন্ট আনতে হবে। আর্টিকেলের 81-এ অ্যামেন্ডমেন্ট আনতে গেলে 2/3 মেজরিটি লাগবে। 2/3 মেজরিটি কিভাবে আসবে, কারণ এমনিতে তো বিল পাস করানো যায়নি। তো সেক্ষেত্রে ভাঙা হলো তৃণমূল কংগ্রেসকে, এনসিপিআই এর সাথে জয়েন করা হলো, বিজেপিতে সরাসরি নেওয়া হয়নি। যে এনসিপিআই এর কাকুলি ঘোষ দস্তিদার বলছেন যে আমরা এনডিএ কে সমর্থন করছি, খুব স্বাভাবিক, ওখানেই তো 20টা এমপি ঢুকে যাচ্ছে। আর তার পাশাপাশি আপনারা জানেন যে রাঘব চাড্ডা অলরেডি ভেঙে গেছে, ডিএমকে হেরে গেছে, মানে আরো ছোট ছোট দলের এমপিদের সাপোর্ট বিজেপি পেতে চলেছে। আর ক্রস ভোটিং করানো, এমপিদেরকে পার্লামেন্টে না পৌঁছানোর রেকর্ড অলরেডি কিন্তু বিজেপির মধ্যে রয়েছে। আর তাদের দৃঢ় মানে বলতে পারেন একটা সংকল্প যে এই বিল পাস করিয়ে 816টা সিট সংখ্যা করতেই হবে। 2024-এ যদি আমরা কংগ্রেসের কথা বলে থাকি তো ভালো করে বুঝুন, 327টা ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল 2024-এর লোকসভায়। যে ইলেকশন ক্যাম্পেইনের জন্য যে খরচা হয় সেখানে কংগ্রেসের টোটাল খরচা হয়েছিল 584.65 কোটি টাকা। 2024-25-এর অর্থবর্ষে দেখা গেছিল যে প্রায় 193 কোটি টাকা কংগ্রেসের ধার হয়ে গেছে। তার মানে বুঝুন যে 2029-এ যখন সিট সংখ্যা বাড়তি হবে, বেড়ে যখন 816টা হবে, তখন মিনিমাম কিন্তু 492টা ক্যান্ডিডেট কংগ্রেসকে দিতেই হবে। যদি আমরা এখনকার বাজার দর অনুযায়ী ভেবে থাকি যে দাম বাড়বে না, সব নর্মালি আছে, তাহলেও প্রায় 1000 কোটি টাকা খরচা হবে কংগ্রেসের। তো সেই টাকা দেবে কে, আসবে কোথায় থেকে, সেই ফান্ড জোগাড় করবে কে? তো তার জন্যই কংগ্রেসের নাম খারাপ হলেও সেই কংগ্রেস কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে এই কারণেই ছিল, কারণ ডিএমকে এর মতো ছোট দল, তৃণমূল কংগ্রেসের মতো ছোট দল, এরা কিন্তু কম টাকায় সিট এনে দেবে বেশি বেশি, এর ফলে সেন্ট্রালের পলিটিক্সটা খুব ভালো করে হবে। কিন্তু ভালো করে বুঝুন যে সেই তৃণমূল কংগ্রেসের তো মুতোর মানে এমন ভাবে ভেঙে দেওয়া হলো যে আজ তৃণমূল কংগ্রেসের যে ফান্ড আছে সেই ফান্ড আর মমতা ব্যানার্জির কন্ট্রোলেও নেই, সেই ফান্ড আর অভিষেক ব্যানার্জির কন্ট্রোলেও নেই। এবার যে দাবিদার তৃণমূল কংগ্রেসের, তার হাতে ইনডিরেক্টলি ফান্ড যাবে। যদি আমরা বলে থাকি যে এইবার কিন্তু ধীরে ধীরে আসল তৃণমূলের দিকে ফান্ড যেতে চলেছে, তো যারা দাবি করছে আমরা আসল তৃণমূল, তারাই দাবি করছে যে আমরা কিন্তু এনডিএ গভর্নমেন্টকে সাপোর্ট করছি। মানে সেই ফান্ড থাকতেই বাকি না থাকতেই বাকি, মানে বুঝে নিন যে খেলা কেমন ঘুরলো। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এই কংগ্রেস বা আমি যদি বলতে ডিএমকে, তো ডিএমকের পরিস্থিতি এমন যে তামিলনাড়ুতে অলরেডি হেরে গেছে। হেরে যাওয়ার পর সেই ডিএমকে এমপিরাও এখন বিজেপির সাপোর্টে রয়েছে। আমরা যদি আম আদমি পার্টির কথা বলে থাকি তো সেই রাঘব চাড্ডা সরে আসার পর থেকে সেই আম আদমি পার্টির এমপিরাও এখন প্রায় বলতে পারেন যে বিজেপির কন্ট্যাক্টে আছে, মানে পুরো ভেঙে গেছে, যার রেজাল্ট কিন্তু পাঞ্জাব ইলেকশনে আপনারা দেখতে পাবেন। আমরা যদি ইউপির ইলেকশনে সাপার কথা বলে থাকি তো সেখানেও ভাঙন ধরছে। মহারাষ্ট্রে যদি আমরা উদ্ধব ঠাকরের কথা বলে থাকি তো সেখানেও অলরেডি ট্রোল করা স্টার্ট হয়ে গেছে যে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বড় খবর আসতে চলেছে। তাহলে এমপিদের সাপোর্টে যদি ডিলিমিটেশন বিলটা পাস করানো হয়, সিট সংখ্যা যদি 543 থেকে বেড়ে 816 হয়ে যায়, যেটা করানোই হচ্ছে বিজেপির দৃঢ় সংকল্প, সেটা হলে আগামী 50 বছর পর্যন্ত বিজেপিকে কেউ টলাতে পারবে না, না রাজ্য থেকে না কেন্দ্র থেকে। আর সেই প্ল্যানিংকে সাকসেস করার জন্য যা যা করা প্রয়োজন, যেভাবে করা প্রয়োজন, সেই পথেই কিন্তু আমরা দেখছি বিজেপি এগোচ্ছে এবং সেই কাজই করে চলেছে। যার জন্য বিজেপির কেন্দ্র নেতৃত্বের দিক থেকে আমরা হালকা নরম নরম ভাব দেখছি, কারণ তাদের একটা ইন্টেনশন, সেটা হচ্ছে এই বিলটা পাস করাতে হবে এবং বিল পাস করালে ফান্ড নিয়ে যে ঝামেলা চলছে সেই ঝামেলা কিন্তু ফার্দার ইলেকশনে ভয়ঙ্কর প্রভাব ফেলতে চলেছে। মানে সবকিছুই কিন্তু আলটিমেটলি দেখতে গেলে টাকা ডাজ ম্যাটার। আপনাদের কি মনে হচ্ছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই বিষয়ে আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।